আচ্ছা, আমরা আজকে পরের পোর্শনটা কি আছে গো, যেটা পড়াবো? সিলেবাসটা আমি ভুলে গেছি। এক মিনিট। আচ্ছা, তোমাদের সিলেবাসে ওই যে এটা আছে, কি বলে, কেমিক্যাল ডাইনামিক্সে রেট কনস্ট্যান্ট, কেমিক্যাল ডাইনামিক্সে যা ছিল মোটামুটি ওখান থেকে যা পরে আর কি সেগুলো বলে দিয়েছি, বুঝলে তো। সেভাবে আর বলার মতো সেরকম কিছু নেই। এবার এই কি বলে, থিওরি অফ রেট অফ দ্য রিয়েকশন, ওইটা দেখি আজকে পড়াই। আমরা নোটটা লিখে দেবো, অ্যাকচুয়ালি ন্যাকের জন্য না কাজের কমপ্লিট হচ্ছে। আচ্ছা, আমরা আজকে পড়াবো ট্রানজিশন স্টেট থিওরি। ঠিক আছে, দেখো তোমাদের ওটা আছে। ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট থিওরি। আচ্ছা, আমরা এটা সবাই জানি যে ট্রানজিশন স্টেট থিওরি আইরিং এবং পোলিয়ানি, আইরিং অ্যান্ড পোলিয়ানি পোলানি 1935-এ প্রথম ট্রানজিশন স্টেট ব্যাপারটা নিয়ে মানে এই থিওরিটা দেন আর কি। ঠিক আছে, আচ্ছা, ট্রানজিশন স্টেট থিওরিটা কেন প্রয়োজন পড়লো? আমরা কলিশন থিওরিতে কি বলেছিলাম? কলিশন থিওরিতে বলা হয়েছিল যে যে দুটো যে রিঅ্যাক্ট্যান্ট গুলো অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করে তোমার প্রোডাক্টটা তৈরি করবে, তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে সেখানে যে স্টেরিক ফ্যাক্টরটা আসছিল, সেই স্টেরিক ফ্যাক্টরটা কিন্তু কলিশন থিওরি দিয়ে কোয়ান্টিটেটিভলি ব্যাখ্যা করা যায়নি। স্টেরিক ফ্যাক্টরটা কলিশন থিওরি দিয়ে অনলি কোয়ালিটেটিভলি ব্যাখ্যা করা গেছিল, এবং তাও ফুললি ব্যাখ্যা করে, মানে কোয়ালিটেটিভলি হলো এটা মানে টোটালি মানে ক্লিয়ার যে একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আমরা কোনোদিনই কলিশন থিওরি থেকে পাইনি। তাই টাইসন স্টেট থিওরিটা সেই জন্যই অ্যাকচুয়ালি এইরিং এবং পোলিয়ানি ব্যাখ্যা করেন। এবং টাইসন স্টেট থিওরি কি বলছে? প্রথমত টাইসন থিওরি ইট ইজ বেসড অন থার্মোডাইনামিক্স and statistical mechanics and statistical mechanics, এই দুটো বিষয়ের উপরে টাইসন স্টেট থিওরিটা ডিপেন্ড করে। এবার টাইসন স্টেট থিওরি আমাদের অ্যাকচুয়ালি কি বলে? টাইসন স্টেট থিওরি বলছে দেয়ার ইজ এ পোটেনশিয়াল ব্যারিয়ার বিটুইন দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। আমরা মানে খুব স্বাভাবিক যখন একটা যে কোনো একটা রিঅ্যাকশন রেটকে যখন আমরা প্রকাশ করতে গেছি, আমরা সবসময় বলেছি যে একটা যেন যদি এখানে রিঅ্যাক্ট্যান্ট থাকে আর এখানে প্রোডাক্ট থাকে, তার মাঝে যেন কোথাও একটা অদৃশ্য ব্যারিয়ার আছে, এবং সেই ব্যারিয়ারটাকে এখানে চড়ে তবেই এই রিঅ্যাক্ট্যান্টটা কিন্তু প্রোডাক্টের যে
পোটেনশিয়াল বা প্রোডাক্টের দিকে আসতে পারে। তো টাইসন স্টেট থিওরি এটা ব্যাখ্যা করেছে যে কলিশন থিওরিতে কিন্তু কোন ব্যারিয়ারের কোনো প্রশ্ন নেই। টাইসন স্টেট থিওরি বলছে যে দেয়ার ইজ এ এনার্জি ব্যারিয়ার between the reactant and the product. The reactant molecules are first transformed into intermediate transition state. Reactant molecules are first transformed into intermediate transition state. যেটাকে আমরা কি বলছি? Activated complex. Activated complex. The activated complex is formed by loose association or bonding of reactant molecule or by redistribution of energy. Activated complex কিভাবে তৈরি হয়? যদি A এবং B এর মধ্যে একটা মানে যদি রিঅ্যাকশন হয় তাহলে কি হবে যে A এবং B এর মধ্যে একটা লুজ অ্যাসোসিয়েশন তৈরি হয়। আমরা কখনো এটাকে স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করি না, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি বন্ড হিসেবে দেখি, সেটা সবসময় লুজ অ্যাসোসিয়েশন মানে একটা ডট 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 দিয়ে প্রকাশ করি। তাদের মধ্যে একটা যেন ছদ্ম বন্ডিং তৈরি হয়েছে, ঠিক আছে, বা তাদের মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। যদি এরকম হয় যে এর সঙ্গে ধরো এরকম একটা কমপ্লেক্স ছিল বি এন্ড ওয়াই ছিল, এবার ধরো যে এই বিক্রিয়াটার ফলে কি হয় যে এর সঙ্গে এক্স যুক্ত হবে এবং বি ওয়াই বেরিয়ে যাবে, তাহলে জেনারেলি আমরা দেখলাম যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে কি আসছে, এ এক্স এইভাবে একটা নতুন ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে। রিঅ্যারেঞ্জমেন্ট এমন ভাবে তৈরি হয়েছে যে ফার্দার স্টেপে যেন এ এক্স তৈরি হলো এবং এই এক্স বি এর মধ্যে বন্ডটা যেন প্রায় ভাঙো ভাঙো অবস্থা এবং নতুন করে বি ওয়াই তৈরি হলো, ফলে প্রোডাক্ট তৈরি হলো এ এক্স প্লাস এখান থেকে প্রোডাক্ট তৈরি হলো এ এক্স প্লাস বি ওয়াই। তো এই টাইসন স্টেটের মধ্যে দেখো একটা নতুন রিঅ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে যেখানে এ এক্স এবং এক্স বির মধ্যে যে বন্ডটা আছে সেই বন্ডটা অতটা শক্তিশালী নয়, ইটস এ ভেরি উইকার বন্ড, এবং অনেক সময় বলা হতে পারে যে ভেরি লুজ বন্ড হিসেবে ওটা বলতে পারে, ঠিক আছে। দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ইজ ভেরি মাচ আনস্টেবল। আমরা আনস্টেবল হওয়ার জন্য টাইসন স্টেটকে অনেক সময় দেখবে এই ড্যাগার চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকে। অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ইজ ভেরি মাচ আনস্টেবল অ্যান্ড ব্রেক্স ইনটু প্রোডাক্ট অ্যাট ডেফিনাইট রেট। মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সও কিন্তু কি হয় যে একটা নির্দিষ্ট রেটে মানে কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, সেই রেটেই কিন্তু এই প্রোডাক্ট মানে এ এক্স এবং বি ওয়াই তে ভেঙে যায়। তাহলে আমি আবার পুরো জিনিসটা বলছি, টাইসন স্টেট থিওরিটা কি? টাইসন স্টেট থিওরিটা হচ্ছে ইট ইজ এ থিওরি which based on the thermodynamic and statistical mechanics, ঠিক আছে। আমরা থার্মোডাইনামিক্স সম্বন্ধে ধারণা আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সম্বন্ধে আমাদের অল্প বিস্তর ধারণা বিএসসির লাস্ট ইয়ারে হয়েছে আমি আশা করছি, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বলছি, একবার মেকানিক্সে যাচ্ছি না, থার্মোডাইনামিক্সের ধারণা তৈরি। সেখানে আমরা কি বলেছি যে আমরা অনেকগুলো সংখ্যা এটা মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিকের মধ্যে একটা রিলেশন তৈরি করা হয় স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের মাধ্যমে, ঠিক আছে। আমরা যে সম্পূর্ণ মানে আমরা জানি যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড জেনারেলি থার্মোডাইনামিক্স ব্যাখ্যা করে, আর কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা একদম হচ্ছে কি আছে যে সমস্ত মলিকুল গুলো কোয়ান্টাম মেকানিক্যাল আচরণ করে, মানে যেগুলো আচরণটা মানে আরো ভালো করে ব্যাখ্যা করতে গেলে আমরা যদি ওই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রয়োগ করতে যাই, যে ক্ষেত্রে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রয়োগ করতে পারবো মানে এইচ এর মানটা এতটাই কম, h equal to 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। তো এইচ এর মানটা এই যে এতটাই কম, এর ফলে আমরা খুব সহজে জানি যে যখন আমরা ডি ব্রগলি ওয়েভ পড়েছিলাম, সেই ডি ব্রগলি ওয়েভে আমরা বলছিলাম যে ডি ব্রগলি ওয়েভ সবার মধ্যেই আছে, ইট ইজ এ ম্যাটার ওয়েভ, মানে ইচ ম্যাটার হ্যাজ দ্য ডি ব্রগলি ওয়েভ, বাট দ্য মেইন থিং ইজ দ্যাট if the size of the matter is very small, very small মানে
একটা অণু বা একটা ইলেকট্রন এরকম ধরনের স্মল, মানে অ্যাংস্ট্রম এরকম এরিয়াতে গেলে এই যে ওয়েভলেন্থের যে সাইজটা, সেটা কি হয় যে তার ওই ম্যাটারের সাইজের সঙ্গে একটা তুলনার মধ্যে আসে। তখন কি হয় যে তখন আমরা একটা মানে ওয়েভ নেচার, পার্টিকেল নেচার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, আমি সেই জন্য যে কোয়ান্টাম ওয়ার্ল্ড এটাকে আমরা বলি। তাহলে এটা কোয়ান্টাম ওয়ার্ল্ড, এবং সেই সঙ্গে কি আসছে যে একটা ওয়ার্ল্ড, যেই ওয়ার্ল্ডের মধ্যে তোমার কি হচ্ছে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, আমরা দৌড়াচ্ছি, বাস দৌড়াচ্ছে, বা থার্মোডাইনামিক্স যে সমস্ত ঘটনা ঘটছে, তুমি কোনো একটা রিয়েকশন করছো, তার উপর তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, সেখানে তুমি প্রেশার বাড়াচ্ছ, বা সেখানে তুমি রিয়াক্ট্যান্টের পরিবর্তন করছো, মোলের পরিবর্তন ঘটাচ্ছ, তার ফলে রিয়াকশনের একটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এগুলো থার্মোডাইনামিক ক্লাসিক্যাল ওয়ার্ল্ড। কিন্তু এই ক্লাসিক্যাল ওয়ার্ল্ড এবং একেবারে কোয়ান্টাম ওয়ার্ল্ড, যেখানে ইলেকট্রনের মধ্যে দিয়ে পরিবর্তন চলছে, ঠিক আছে, এই দুটোকে কানেকশন করতে গিয়ে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আমাদের হেল্প করে। সেখানে কি করা হয়, যেখানে ধরে নেওয়া হয় যে ইচ অফ দ্য পার্টিকেলের বিহেভিয়ারটা সেখানে ইম্পর্টেন্ট নয়, ওই পার্টিকেলগুলোকে মানে আমরা একটা বড় জিনিসকে যেমন ছোট ছোট টুকরো করে ভাগ করতে পারি, মানে ধরো একটা বড় বাক্স আছে, সেখানে আমরা একটু জাস্ট বাইরে যাচ্ছি, একটা বড় বাক্স আছে, আমরা এই বাক্সকে কি করেছিলাম, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ার সময় এই বাক্সটাকে আমরা যতটা পারা যায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে আমরা ভাগ করার চেষ্টা করেছি। ঠিক আছে, এবং আমরা এই যে এই বাক্স 1 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে বক্সগুলো আছে, মানে যেভাবে আমরা বাক্সটাকে ভাঙলাম, সেই বক্সগুলোকে যে আমরা নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 10, আমরা সেই 1 2 বক্স বা 2 3 বক্স বা 4 5 বক্স বা 6 7 বক্স, এরা মানে এই যে বক্সের এই বাউন্ডারির সঙ্গে এই বাউন্ডারি মিলছে, এই বক্সের সঙ্গে এই বাউন্ডারি মিলছে, বা এই বক্সের সঙ্গে বাউন্ডারি মিলছে, সেই বাউন্ডারিতে কি ধরনের প্রভাব হবে, মানে বাউন্ডারিতে অ্যাকচুয়ালি কি এক্সচেঞ্জ হবে, এনার্জি এক্সচেঞ্জ হবে, না টেম্পারেচার এক্সচেঞ্জ হবে, না মোলের এক্সচেঞ্জ হবে, তার উপরে বেশ করে আমরা কি করেছিলাম, এনসেম্বলের কথা বলেছিলাম। সেখান থেকে ক্যানোনিক্যাল এনসেম্বল, মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, এই কথাগুলো এসেছিল, তোমরা নিশ্চয়ই মনে আছে, অল্প অল্প করে মনে আসছে। এবার আমরা কি বলেছিলাম, যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা প্রয়োগ করেছিলাম এই ছোট 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 অংশগুলোর উপরে। প্রয়োগ করে আমরা ধারণা করেছিলাম যে এই ছোট অংশগুলোটা কি আসছে, যে এই ছোটটাকে যদি আরো ছোট করতে পারি, তাহলে কি আসছে, যে একটা সময় আমরা কিন্তু সেই সিঙ্গেল মলিকুলে পৌঁছে যাবো। কিন্তু সিঙ্গেল মলিকুলে গেলে আমাদের যে বিহেভিয়ারটা হচ্ছে, সেই বিহেভিয়ারটা পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্স। আবার সিঙ্গেল মলিকুল থেকে যে মলিকুলটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি, খালি চোখে দেখতে পাচ্ছি, বা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাচ্ছি যে জিনিসটাকে, সে কিন্তু তার বিহেভিয়ারটা সম্পূর্ণ আলাদা কোয়ান্টাম ওয়ার্ল্ডের থেকে। তো এই দুটোর মধ্যে কানেকশন করার জন্য ওই বড় বক্সটাকে আমরা, বড় জিনিসটাকে বা বড় মলিকুলটাকে, বড় সিস্টেমটাকে আমরা অনেক ছোট ছোট ভাগে ভাগ করেছিলাম, এবং প্রত্যেকটা ভাগকে এমনভাবে ভাগ করেছিলাম যাতে আমাদের সুবিধার্থে সেখানে কিছু থার্মোডাইনামিক প্রপার্টি, যেটার এক্সচেঞ্জ হয়, মানে যেটা থেকে কম, মানে একটা কোনো জিনিসকে ভাগ করতে হলে তার তো একটা উপায় থাকবে, যে আমি এই কারণে তোমাকে ভাগ করছি। আমি যদি বলি যে যে হুগলি জেলাতে ধরো বালি আর দক্ষিণেশ্বর মধ্যে পার্থক্য করবো কি করে, যে না ভাই দক্ষিণেশ্বর বালির মধ্যে একটা গঙ্গা নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, গঙ্গা নদীর ওই পাড়টা গেলে, মানে যে পশ্চিম পাড়ের দিকে গেলে তুমি এ পাবে, বালি, বালি না, হ্যাঁ, বালি পাবে, আর তুমি যদি পূর্ব পাড়ের দিকে আসো তুমি তাহলে দক্ষিণেশ্বর পাবে। তো এখানেও সেরকম কোথাও টেম্পারেচারের পার্থক্যের উপরে ভাগ করা হয়েছে, কোথাও এনার্জির পার্থক্য ভাগ করা হয়েছে, কোথাও গিবস পটেনশিয়ালের উপর, মানে কেমিক্যাল পটেনশিয়ালের উপর মানে ভিত্তি করে ভাগ করা হয়েছিল। এবং এই ভাগ করে করে আমরা কি করেছি, একটা ম্যাক্রোস্কোপিক জিনিস থেকে মাইক্রোস্কোপিক জিনিসে যাওয়ার চেষ্টা করেছি। এবং আমরা দেখতে চেয়েছি যে থার্মোডাইনামিকের যে সমস্ত সূত্রগুলো আমরা অ্যাকচুয়ালি মানে পড়াশুনো করেছি, বা আমরা বলেছি ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে এই সমস্ত ল গুলো কাজ করে, সেগুলো কি সত্যি কতটা পর্যন্ত টেনেবল, মানে ট্যানজিবল, মানে কতটা পর্যন্ত তুমি সেই সূত্রগুলোকে প্রয়োগ করতে পারবে, এবং সেগুলো কি আদৌ আমরা কোয়ান্টাম মেকানিক্যাল যে সমস্ত বিহেভিয়ার গুলো পাচ্ছি, সেই বিহেভিয়ারের সঙ্গে কি খুব ছোট পোর্শনে গিয়ে কি সেটা মেলানো যায়। তাহলে সেখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কিন্তু বারবার প্রবাবিলিটি আসছে, বিকজ উই ওয়ার নট ডিলিং উইথ এ সিঙ্গেল মলিকুল, but we were dealing with a number of few number of single molecule,
মলিকুল কি আছে অ্যাসোসিয়েটিভলি, মানে একটা ক্লাস্টার করে নিয়েছি কয়েকটা সিঙ্গেল মলিকুলের, ধরো 15টা 20টা 25টা, তার বিহেভিয়ারটা জানার চেষ্টা করছি। এবং আমরা দেখতে চেষ্টা করেছি যে কিভাবে কোয়ান্টাম মেকানিক্যাল বিহেভিয়ারটা এবং ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স যে বিহেভিয়ারটা, মানে ম্যাক্রোস্কোপিক যে বিহেভিয়ারটা, এই দুটোর মধ্যে একটা ট্রানজিশন ঘটছে বা এই দুটোর মধ্যে মিলন ঘটছে। মানে কোয়ান্টাম মেকানিক্যালটা তুমি যখন ছোট দিকে বড় দিকে যাচ্ছ, কোয়ান্টাম মেকানিক্যাল বিহেভিয়ারটা কি করে ক্লাসিক্যালি কনভার্ট হচ্ছে, বা বড় দিকে তুমি ছোট দিকে যখন যাচ্ছ তখন কি করছে যে ক্লাসিক্যাল বিহেভিয়ারটা কি করে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল বিহেভিয়ারে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এই কাজটাই কিন্তু টারেস্ট্রিয়াল থার্মোডাইনামিক্স করে না। টারেস্ট্রিয়াল থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট এ লিঙ্কার থার্মোডাইনামিক্স। টারেস্ট্রিয়াল মেকানিক্সটাও তাই কিন্তু। ঠিক আছে, যে মেকানিক্সটা আমরা পড়াশোনা করি টারেস্ট্রিয়াল মেকানিক্সে ফিজিক্সে, সেটাও কিন্তু এই বিষয়টাকেই ব্যাখ্যা করে। ঠিক আছে, এই যে লিঙ্কেজ হিসেবে কাজ করে। তাহলে আমরা মোটামুটি একটু জানলাম। এবার যে টাইসন স্টেট থিওরিটা নিয়ে আমরা আজকে পড়তে চলেছি, সেই টাইসন স্টেট থিওরি আর কিছুই নয়, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যাজ ওয়েল এজ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর একটা কালমিনেশন, মানে দুটো জিনিসেরই ব্যবহার হয়েছে। এবং টাইসন স্টেট থিওরি কি বলছে? টাইসন স্টেট থিওরি আর কিছুই বলছে না, বলছে যে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের মাঝে একটা এনার্জি ব্যারিয়ার আছে, এবং সেই ব্যারিয়ারটার মাথায় যে স্টেটটা অবস্থান করছে তাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এবং সেই ব্যারিয়ারের মাথায় যে নতুন একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, যে রিঅ্যাক্ট্যান্ট গুলোর মধ্যে ওই ওই এনার্জির যে এলিভেশন ঘটছে, এনার্জির এলিভেশন ঘটার জন্য কিছু বন্ড ভেঙে যাচ্ছে, কিছু বন্ড তৈরি হচ্ছে, বা কোনো ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। সেই যে নিউ যে অবস্থা, সেই যে নিউ একটা অবস্থা, এবং সেই যে আনস্টেবল, এই অবস্থাটা কিন্তু স্টেবল বলছে না, সেই আনস্টেবল নতুন অবস্থাটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ঠিক আছে, আমরা এইটুকু জানতে পেরেছি যে এটা অত্যন্ত আনস্টেবল অবস্থা। এবং এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সও কিন্তু তার মধ্যে যে নতুন বন্ড তৈরি হলো, মানে হওয়ার যে পরিস্থিতি, বা তাদের মধ্যে যে কাছাকাছি আসার ফলে যে একটা নতুন কমপ্লেক্স টাইপের তৈরি হয়েছে, সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সও কিন্তু একটা নির্দিষ্ট রেটেই কিন্তু প্রোডাক্টে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা খুব সিম্পল যেটা কেমিস্টরা বলে আর কি, সেটা আমরা লিখি রিঅ্যাক্ট্যান্ট। স্যার, হ্যাঁ বলো। সৌভিককে জয়েন করান তো। সৌভিক জয়েন করার চেষ্টা করছে কিন্তু জয়েন হতে পারছে না। এবার এই প্রবলেমটা কি হয়, জয়েন করাতে গেলেই কি হয় যে ওই আমি জয়েন করে দিচ্ছি, চিন্তা নেই, চেষ্টা করছি। আসেনি তো কেউ জয়েন করার মতো? কেউ নেই গো। না গো, কেউ ওয়েটিং এ নেই। মানে এই অসুবিধাটা কি হয়, রেকর্ডিং করছে তো, ওই ওখানে গেলেই সঙ্গে সঙ্গে আবার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি কেউ নেই, ওকে আরেকবার করতে বলো, বেরিয়ে গিয়ে আরেকবার করতে বলো। রিঅ্যাক্ট্যান্ট থেকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, and then it's a product, right? আমরা এটুকু বুঝতে পারলাম যে this is the important features, মানে this is the thing what the transition state theory actually tells us. ঠিক আছে, what are the important features of transition state theory? The important features of transition theory হচ্ছে যে the activated complex, লিখে রাখো, the activated complex has been considered as a separate entity. The activated complex has been considered as a separate entity, and there exists a certain type of equilibrium, sometimes called a quasi-equilibrium between reactant and activated complex. এই কথাটাই তাহলে activated complex has been considered a separate entity, and there exists a certain type of equilibrium between reactant and activated complex, বা এটাকে অনেক সময় কোয়াসি ইকুইলিব্রিয়াম বলে থাকে, মানে সম্পূর্ণ ইকুইলিব্রিয়াম নয়, যেহেতু অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ইটসেলফ কোনো তোমার প্রোডাক্ট নয়, সেজন্য এটাকে অনেকে ইকুইলিব্রিয়াম বলতে চায়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? এ
plus B. Now it gives you K1. Now X, এই যে ইকুইলিব্রিয়ামটা, এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ইকুইলিব্রিয়াম। Now X bar that goes to C plus D, which is slow, right? Now this X bar itself, it is an Arrhenius complex. It's called Arrhenius complex বা activated complex ও বলতে পারো, নাম একটা জাস্ট Arrhenius complex। আচ্ছা, আমরা যখন এনজাইম কাইনেটিক্স পড়েছিলাম, ঠিক আছে, তখন কিন্তু এরকম একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম। কি ছিল সেখানে? দেখো, এনজাইম ছিল ই ছিল প্লাস সাবস্ট্রেট, দ্যাট দেয়ার ইজ ইকুইলিব্রিয়াম, ভেরি ফার্স্ট ইকুইলিব্রিয়াম। সেখানে কি আসছিল? এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স তৈরি হয়েছিল, এবং তারপরে ফার্দার কি আসছে? এখান থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়েছিল, তাই তো? এবং এখান থেকে আমরা সেই মিকেলিস মেন্টেন ইকুয়েশনটা পেয়েছিলাম। ঠিক একইভাবেও আমরা এখানে চেষ্টা করব এইটার রেটটাকে ডিটারমাইন করার জন্য। তাহলে আমরা যদি এই প্রথমটাকে, এই যে প্রি ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এই প্রি ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে যদি আমরা প্রকাশ করি ইকুয়েশনে, তাহলে আমরা কিভাবে আমরা এটাকে দেখাবো? আমরা এটাকে দেখাবো যে if K, capital K is my equilibrium system, কেন এটা দিচ্ছি আমি? এই সাইনটা আমি কেন দিচ্ছি? এই সাইনটা এই জন্য দিচ্ছি যেহেতু আমি একটা ওই তোমার মানে অ্যাক্টিভেট কমপ্লেক্সের ইকুইলিব্রিয়াম নিয়ে বলছি, জাস্ট ওটাকে নর্মাল ইকুইলিব্রিয়াম থেকে আলাদা করার জন্যই আমি এই জিনিসটাকে করেছি। তাহলে is equal to what? Is equal to আচ্ছা, এখানে A denotes অ্যাক্টিভিটি, রাইট? আমরা জানি যে অ্যাক্টিভিটি ইকুয়াল টু কি হয়? অ্যাক্টিভিটি ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইনটু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, তাই তো? জেনারেলি আমরা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে 1 ধরি বলে আমরা a এর বদলে c লিখি, তাই তো? তাহলে this ax is the activity of this complex, মানে Arrhenius complex X. AA is the activity of this A, and AB is the activity of this B, right? এবার আমরা যদি ওই সেই আমরা যেরকম নর্মাল রিঅ্যাকশনের ক্ষেত্রে, মানে আইডিয়াল ডাইলিউট সলিউশনে যেখানে f equal to 1 ধরে নেই, আমরা সেরকম করে ধরে নেই আর কি, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে K dagger is equal to nothing but Cx by C0 dagger, CA by C0, so it gives you the CA তাই তো? what is this C0? মানে বলে স্যার আর পাতে C0 নিয়ে এলো। C0 is nothing but 1 mole liter inverse, মানে 1 মোলের রেসপেক্টে কত কনসেন্ট, কত মোল লিটার ইনভার্স, মোলার সলিউশন। So now you can write that the concentration of Cx is equal to K dagger equilibrium constant into
CaCb by CgO। এতটা পর্যন্ত বোঝা গেল? বোঝা গেল এতটা পর্যন্ত? কি গো, এতটা পর্যন্ত লিখেছো? এই সৌভিক, এতটা পর্যন্ত লিখেছো? হ্যাঁ, তোমরা আছো? হ্যাঁ স্যার লিখেছি। কেউ কিছু হা না বলো, আমি তো কাউকে বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে 1 নাম্বার ফিচার আমাদের লেখা হয়ে গেছে এবং 1 নাম্বার ফিচার সংক্রান্ত যেটুকু ছোটখাটো ম্যাথমেটিক্স করার সেটুকু করেছি। ম্যাথমেটিক্স না, এটা এমনি জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট বলতে পারো। আচ্ছা, আমাদের 2 নাম্বার ফিচার কি? 2 নাম্বার ফিচার হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন ইজ দ্য অ্যাডিশনাল এনার্জি। দেখো, এনার্জি অফ অ্যাক্টিভেশন is the additional energy which should be supplied to the reactant in order to form activated complex. Energy of activation is the additional energy which should be supplied to the reactants in order to form activated complex or to reach at the peak of the energy barrier. এটা আমরা সবাই জানি। আমরা সেই আবার পুরাতন সরি এটাকে ঠিক আছে, আমি আর ওইসব ফিচার আনতে চাই না, রেকর্ডিংটা আমি রাখতে চাই আজকে। স্যার সেকেন্ড হ্যাঁ, পয়েন্ট একটু ধীরে ধীরে বলবেন? আমি আরেকবার বলে দিচ্ছি, আমি এটা ছবিটা এঁকে দিয়ে বলে দিচ্ছি। এনার্জি অফ অ্যাক্টিভেশন, এনার্জি অফ অ্যাক্টিভেশন এপাশে যদি এনার্জি হয় আর এপাশে হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট হয়। এনার্জি অফ অ্যাক্টিভেশন is the additional energy which should be supplied to the reactants in order to form activated complex or to reach at the peak of the energy barrier or to reach at the peak of the energy barrier as shown in the figure। এই যে ফিগারটা দেখানো, আর বলতে হবে? তাহলে এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর দ্য ট্রানজিশন স্টেট থিওরি, রাইট? রিঅ্যাক্ট্যান্ট এই ই ড্যাশ ড্যাশ একটা এনার্জি, এখানে আমি যে একটা ইকুইলিব্রিয়াম সাইন দেই আরো ভালো এ হবে। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর দ্য ট্রানজিশন স্টেট থিওরি। আচ্ছা, এবার কি আছে 3 নাম্বার। 3 নাম্বার থেকে আমাদের একটু আননোন বিষয় আসতে শুরু করবে, যদি তোমরা পড়েছো কিছুটা অংশ। সেটা কি আসছে? আমরা পড়েছিলাম যে 1 ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, 1 ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম of activated complex is quite unstable and responsible for disrupting the activated complex। দেখো 3 নম্বরে 1 ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, ডিওএফ লিখে দাও, অতবার লিখতে হবে না। 1 ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম of activated complex is quite unstable and responsible for disrupting the activated complex। লেখা আছে এতটা? তাহলে আমি রিপিট করছি আবার। 1 vibrational degree of freedom of activated complex is
quite unstable and responsible for disrupting the activated complex and responsible for disrupting the activated complex ব্র্যাকেট করো লেখো vibrating at the top of the energy barrier মানে এই কমপ্লেক্সটা সম্বন্ধে বলেছে vibrating at the top of the energy barrier bracket close vibrating at the top of the energy barrier ব্র্যাকেট ক্লোজ করেছো তারপর লেখো যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স সেন্টেন্সটা পুরো করতে গেলে into the products full stop into the products ফুল স্টপ দাও তাহলে আমি পুরো সেন্টেন্সটা একবার একসঙ্গে পড়ছি 1 vibrational degrees of freedom of activated complex is quite unstable and responsible for disrupting the activated complex ব্র্যাকেটে লেখো vibrating at the top of the barrier bracket close into the products full stop সবার লেখা হয়েছে মানে কেউ একজন হ্যাঁ বলো তো চাপো আচ্ছা লেখো এরপর this vibration must have very long amplitude and frequency of such vibration will be low কি বলছে this vibration must have very long amplitude মানে কি আছে যে আমরা যেটা ভাইব্রেশন মানে যদি আমরা জাস্ট ছবি আঁকছি তোমাদের সামনে এখানে দেখো যদি আমি এই ভাইব্রেশনটাকে খেয়াল করি এই ভাইব্রেশনের মধ্যে দেখো যা বললাম তাই আছে this vibration must have very long amplitude and the frequency of such vibration will be low এর অ্যামপ্লিটিউড অনেক বেশি তুমি এইগুলোর সঙ্গে ফ্রিকোয়েন্সি তুলনা করো দেখো এইটা যত তাড়াতাড়ি উপরে নিচে হচ্ছে এর কিন্তু উপর থেকে নিচে নামতে মানে ফ্রিকোয়েন্সি একটা ফুল সাইকেল কমপ্লিট করতে সাইকেল পার সেকেন্ড কিন্তু কম হবে কম্পেয়ার টু এটা বলো বা এটা বলো এই ধরনের একটা ভাইব্রেশন সম্বন্ধে বলছি this vibration must have very long amplitude and the frequency of such vibration will be low and average energy will be of the order of and the average energy will be at the order of কি অর্ডার আমাদের সবার পরিচিত সেটা ছিল তোমরা মনে করো সেই ইকুইপার্টিশন থিওরি মতো একটু খেয়াল করলে এই কথাটা বুঝতে পারবে যে কেবিটির সঙ্গে সমান হবে এই কেবিটি এই কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট কেবিটা আর টি হচ্ছে টেম্পারেচার ঠিক আছে ইন কেলভিন ঠিক আছে সেখানে দেখো বোলজম্যান সেখানে ইকুইপার্টিশন থিওরিতেও কিন্তু এটাই ছিল যদি তোমার মানে ধরো হাফ এমবি স্কোয়ার হলো হাফ কে এক্স স্কোয়ার হলো এই প্রত্যেকটার জন্য কিন্তু যদি টোটাল এনার্জি তোমার হচ্ছে 3/2 কেটি হয় সেখানে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য সেখানে কি হচ্ছিল যে হাফ কেটি এই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে এটা ছিল ইকুইপার্টিশন অফ এনার্জি এবং সেখানে ওই হাফ কেটি মানে ইট ইজ হাফ কেভিটি অ্যাকচুয়ালি দ্যাটস কে ইজ অলসো বোলজম্যান কনস্ট্যান্ট তার মানে কি ওই অর্ডারে কোন অর্ডারে মলিকুলার এনার্জির অর্ডারে পৌঁছে গেছে দেখো আচ্ছা এটা লিখেছো তো পুরোটা the vibration must have very long amplitude and the frequency of such vibration will be low and the average energy will be at the order of kBT ঠিক আছে এবার হোয়াট ইজ দিস কেবিটি আমরা কেবিটি সম্বন্ধে খুব ভালোই জানি তাহলে আমি কি লিখবো এনার্জি অফ ভাইব্রেশন ই ভাইব
equal to small kBt, and that's equal to also frequency আমাদের সবাই জানি equal to h nu, so equal to h nu. So now what is my nu? My nu is equal to kBt by small h, where kb is the Boltzmann constant and h is the Planck's constant. আচ্ছা, এতটা পর্যন্ত লেখা হয়েছে? বলো তারপর। কেউ একজন হ্যাঁ বললে আমি আবার পড়তে বলছি। তাহলে আমরা কি দেখলাম এখানে? আমি এগিয়ে যাচ্ছি যে একটা বন্ড ধরো এ এবং এর আমাদের কি দিয়ে শুরু করেছিলাম, এ প্লাস বি, এ এবং বি এর মধ্যে একটা কাল্পনিক বন্ড তৈরি হয়েছিল, যেটা আসলে আর কিছুই নয়, এটা হচ্ছে আমার এক্স, এই জিনিসটা। ঠিক আছে, যদি একটা কাল্পনিক বন্ড তৈরি হয়ে থাকে তাহলে এর মধ্যে কি আছে, এ এবং বি এর মধ্যে আমরা, আচ্ছা আমরা যদি এখানে এ করি, এটা তো লিনিয়ার কমপ্লেক্স হচ্ছে, তাহলে এখানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কটা হবে? কেউ বলতে পারবে ডিগ্রিজ অফ ফ্রিডম হাউ মেনি? কি গো, কি গো, ডিগ্রিজ অফ ফ্রিডম কটা? স্মল এফ ডিগ্রিজ অফ ফ্রিডম, থ্রি এন মাইনাস ফাইভ, তাই তো? হ্যাঁ, কেউ একটা হ্যাঁ বা না কিছু বলো। এই কিছু বলো, এটা ঠিক কি ভুল বলো। সৈকত, এটা ঠিক কি ভুল? থ্রি এন মাইনাস ফাইভ তো? রমা, হ্যালো, এই হ্যাঁ বা না কিছু বলো। হ্যালো, কি গো, তোমরা আদৌ আছো না নেই পালিয়ে গেছো? হ্যালো, হ্যাঁ স্যার আছি। তোমরা কিছুই হ্যাঁ না কিছু বলছো না, বলো একটা কিছু, যে এটা আমি কি ঠিক লিখলাম না ভুল লিখলাম। ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়াল টু থ্রি এন মাইনাস ফাইভ, তাহলে এখানে কত হবে? থ্রি এন এর জায়গায় থ্রি ইন্টু টু মাইনাস ফাইভ মিনস সিক্স মাইনাস ফাইভ, কত হচ্ছে? ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে ওয়ান। ঠিক আছে, তাহলে এই এ এবং বি এর মধ্যে আর কি হবে? ট্রান্সলেশনাল মোশন থাকবে। তাহলে এই ট্রান্সলেশনাল মোশনের কি আসছে? দুটো ট্রান্সলেশনাল মোডস হবে, মানে মোডস দুটো হবে, একটা ধরো একটা দিক ধরলাম, এই দিক ধরলাম, তার ঠিক অপোজিটটা ধরে, সো দুটো ট্রান্সলেশনাল মোডস, সেই দুটো ট্রান্সলেশনাল মোডের মধ্যে এই টোটাল এনার্জি, মানে এই বন্ডটা যদি ভাইব্রেট করে, টোটাল হাফ, প্রতিটা মোডে যদি হাফ কেবিটি করে এনার্জি ভাগ হয়ে যায়, তাহলে হাফ কেবিটি প্লাস হাফ কেবিটি দ্যাট গিভস ইউ কেবিটি, এবং সেই কথাটা এখানে লেখা যাবে, নিউ ইকুয়াল টু কেবিটি বাই এইচ। ই ইকুয়াল টু কত? ই ভাইব্রেশন কত? টোটাল ভাইব্রেশন এনার্জি কত? কেবিটি, এবং সেটা কি আছে? দুটো ট্রান্সলেশনাল মোডে ভাগ হয়ে গেছে, আর কিছু।
when a particular bond is vibrating with a frequency of nu, it produces two transitional modes, each of energy half kBt, which is total kBt. ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। when a particular bond actually vibrate with frequency nu, একটা বন্ড, প্রত্যেকটা বন্ডে নিশ্চয়ই এ এবং বি, সি এবং ডি দুটো তো পার্টনার হবে একটা বন্ডে। তো যদি একটা ভাইব্রেশন, কোনো ভাইব্রেশনে যদি নিউ কম্পাঙ্কে যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে দুটো ট্রান্সিশনাল মোড হয়, এবং each of these transitional mode will have half kBt energy portion, so it is total kBt, এবং সেই জন্য এই কথাটা লেখা হয়েছে। ঠিক আছে, আমরা এবার 4 নম্বরে আসছি। 4 নম্বরে কি আসছি? The rate at which the complex breaks up into the products, that is the rate of reaction, depends on two factors. The rate at which the complex breaks up into the products, that is the rate at which the reaction depends on two factors. লিখো এটা, the rate at which the complex breaks up into the products, that is the rate of reaction depends on two factors. Two factors এর মধ্যে একটা ফ্যাক্টর কি? নাম্বার 1 হচ্ছে concentration of the activated complex. নাম্বার 1 হচ্ছে concentration of the activated complex. What is number 2? Number 2 হচ্ছে frequency of vibration. Number 2 হচ্ছে frequency of vibration of activated complex. স্বাভাবিক, তাই তো হওয়া উচিত। কতটা পরিমাণে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হলো এবং কোন ভাইব্রেশনে সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ভাইব্রেট করছে, মানে যাতে সেটা প্রোপাগেট করতে পারে কিভাবে প্রোডাক্টে। তাহলে রেট অ্যাট হুইচ দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ব্রেকস আপ ইনটু প্রোডাক্টস, that rate of reaction depends on two factors. One is the concentration of the activated complex, another is the frequency of the vibration of activated complex. So now what I can write, if I write that my rate is V, then it is frequency into concentration of activated complex, right? তাহলে এবার আমাদের আগের যে ইকুয়েশন ছিল নিউ ইকুয়াল টু কি ছিল, কেবিটি বাই স্মল এইচ। আমি এখানে তাহলে কি লিখতে পারি, যদি এইভাবে রিঅ্যারেঞ্জ করি তাহলে ভি ইকুয়াল টু কেবিটি বাই স্মল এইচ C0 K dagger CA CB, কারণ আমরা অলরেডি এক্স এর কনসেন্ট্রেশনটা পেয়েছিলাম। দেখো প্রথমে সি এর কনসেন্ট্রেশনটা এই জিনিসটা এই হিসাবে লিখে দিয়েছি, তাই তো। তাহলে রেটটা কত পেলাম আমরা, রেট ইকুয়াল টু কেবিটি এইচ C0 K dagger CA CB। সো কে কে যদি আমরা রেট কনস্ট্যান্ট ধরি
তাহলে আমরা মানে চিরাচরিত পদ্ধতিতে আমরা কি লিখবো, স্মল কে into CaCb. Now what is this small k means? Small k means KBT by HC0 into K dagger. তাহলে this is the rate constant. এটা মানে চিরাচরিত পদ্ধতি, মানে রেটের মান আমরা রেট কি করে প্রকাশ করি, রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইনটু দ্য concentration of the reactants. So now the rate constant can be now actually divided into this part, that it is nothing but it is KBT by H C0 into K equilibrium, তাই তো? Yes or no? তাহলে আমরা নতুন স্মল কে মানে স্মল কে ইকুয়াল টু কি পেলাম, KBT by HC0 K equilibrium. What is this K equilibrium? It is the equilibrium constant of formation of activated complex, তাই তো? Yes or no? এতটা পর্যন্ত সবাই লিখেছো? হ্যালো, এতটা পর্যন্ত তোমরা লিখেছো? ঠিক গো? 4 নম্বর পয়েন্টটা আরেকবার বলবেন? 4 নম্বর পয়েন্টটা তো বলেছিলাম, the rate at which the complex breaks up into the products, that is the rate of reaction depends on two factors. ফ্যাক্টরগুলো লিখে দিয়েছি, concentration of the activated complex আর frequency of vibration of activated complex. এটা ছিল 4 নম্বর পয়েন্ট। এবার সেই 4 নম্বর পয়েন্ট থেকে এই ম্যাথমেটিক্সটা আমরা পেয়েছি, এবং সেখানে আমরা পেলাম যে রেট কনস্ট্যান্ট ইজ নাথিং বাট আমরা এতদিন কিন্তু জেনারেলি বিএসসিতে বা নর্মাল কাইনেটিক্স এটাই পড়ি যে রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। এবার যদি এই যে মানে তোমার রেট কনস্ট্যান্ট যদি এটা হয়, রেট কনস্ট্যান্টটা আসলে কি, এটাকে ভাগ করে বলা হচ্ছে, এটা কিছুই নয়, এটা হচ্ছে বোলজম্যান KB ইন্টু টি বাই HC0, KB বাই টি ইন্টু H, এটা কি আসছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা ফ্রিকোয়েন্সি মানে কোন ফ্রিকোয়েন্সিতে তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা অ্যাকচুয়ালি ভাইব্রেট করছে এবং সেটা ফার্দার দ্যাট লিডস টু দ্য প্রোডাক্ট, সেই ফ্রিকোয়েন্সি KBT বাই H। আর এর C0টা জাস্ট তো 1 মোল, এটা 1 হবে, এটা কিছু ইম্পর্টেন্ট নয়। KBT বাই H ইন্টু K ইকুইলিব্রিয়াম। তো এই K ইকুইলিব্রিয়ামটা কিসের ইকুইলিব্রিয়াম? দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ ফর্মেশন অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। Am I right? এটা বোঝা গেছে তো? এবার প্রশ্ন হচ্ছে যে আমি যখন বলেছিলাম যে মানে ট্রান্সিয়েন্ট স্টেট থিওরি ইজ এ থার্মোডাইনামিক অ্যাজ ওয়েল এজ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল অ্যাপ্রোচ, এখনো পর্যন্ত কিন্তু আমরা খুব যে একটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স প্রয়োগ করেছি সেরকম কিছু নয়, ঠিক আছে? আমরা থার্মোডাইনামিক্সই প্রয়োগ করেছি মোর অর লেস, আর খুব সিম্পল ইকুয়েশন যা আমরা জানি এতদিন ধরে, E ইকুয়াল টু H নিউ, E ইকুয়াল টু হাফ KBT, ঠিক আছে? কোএফিসিয়েন্ট ফাংশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করেছি। এবার আমরা যখন রেট কনস্ট্যান্ট প্রয়োগ করতে গেলাম, সেখানে দেখলাম যে আমাদের কাছে কে ড্যাগার এরকম একটা নতুন কিছু আসছে, যেটা হচ্ছে
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো আর রিঅ্যাক্ট্যান্ট থেকে বলে দিতে পারবো না যে কতটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হবে, এটা সম্ভব নয়। আমি এখানে কথার কথা লিখছি যে a প্লাস বি দ্যাট গোজ টু এ বি, যে মানে ধরো এ বি ড্যাগার করলাম যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হলো, কিন্তু এরকম তো কখনো হয় না যে সম্পূর্ণ এ বা সম্পূর্ণ বি মিলে গিয়ে তারা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে ফেলছে। ঠিক আছে, কিছুটা পোর্শন সাম অফ এ সাম অফ বি উইল অ্যাকচুয়ালি অ্যাটাচ, এবং তার মধ্যে আবার কিছু পোর্শন, অনলি কিছু পোর্শনই তারা সেই পার্টিকুলার ভাইব্রেশনটাই ভাইব্রেট করবে যেটা প্রোডাক্ট হওয়ার জন্য প্রয়োজন। ঠিক আছে, মানে যেটার অ্যামপ্লিটিউড খুব বেশি হবে এবং এনার্জি কম হবে, এবং সেই সঙ্গে তার ফ্রিকোয়েন্সি কম হবে, সেরকম একটা ব্যাপার, তবেই সেটা প্রোডাক্টে কনভার্ট হবে। তার মানে আমি শুধুমাত্র কনসেন্ট্রেশন অফ এ এবং কনসেন্ট্রেশন অফ বি থেকেই আমি কিন্তু এই যে কে ইকুইলিব্রিয়াম মানে কে ড্যাগার মানে দিস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এটা কিন্তু ডিটারমাইন করতে পারবো না। তাহলে এই জন্যই কিন্তু আমাদের দুটো অ্যাপ্রোচের প্রয়োজন, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা অ্যাপ্রোচ আছে, আর সেই সঙ্গে একটা থার্মোডাইনামিক্সের অ্যাপ্রোচও আছে। আমি প্রথমে থার্মোডাইনামিক্সের অ্যাপ্রোচটা নিয়ে বলবো, তার কারণ হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অ্যাপ্রোচের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে যখনই আমরা লিকুইড বা সলিড বা সেমি সলিডের রিয়াকশন নিয়ে ডিল করব, সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা অ্যাপ্লাই করাটা খুব ডিফিকাল্ট হয়, এবং সেই জন্যই কনভেনশনাল থার্মোডাইনামিক্সটা মানে সলিড গ্যাস লিকুইড তুমি সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো আমি তাই জন্য প্রথমে কনভেনশনাল যেটা বা ক্লাসিক্যাল থিওরি তুমি যদি বলো, যে ক্লাসিক্যাল থিওরি অফ ট্রান্সলেশন যেটা আমরা জানি বা যেটা আমরা পড়ে এসেছি সেটাই প্রথমে বলি। ঠিক আছে, আমাদের তাহলে মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ ফরমেশন অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্সকে সম্বন্ধে জানা, এবং এটাকে আমরা কিভাবে ডিটারমাইন করব। কারণ শুধুমাত্র রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন দিয়ে এটা ডিটারমাইন করা যাবে না। শুধু যদি এটা করা যেত তাহলে আমরা আর এই ফার্দার এত এতে যেতে পারতাম না। কারণও বললাম যে কারণ সম্পূর্ণ রিঅ্যাক্ট্যান্ট গুলো গিয়ে তো প্রোডাক্ট হয় না, তাহলে তো সবসময় ইল্ড হতো 100%, কখনো ইল্ড 10%, 20%, 30%, 90%, 99%, 100% ইল্ড খুব কম ক্ষেত্রেই হয় এবং সেটা সম্ভব নয়। ঠিক আছে, তো তার মানে কি সব রিঅ্যাক্ট্যান্ট অ্যাকচুয়ালি পার্টিসিপেট করছে না, কিছু পোর্শন পার্টিসিপেট করছে, আবার সব অ্যাক্টিভেটেড কমপ্লেক্সই ভেঙে গিয়ে প্রোডাক্ট হচ্ছে না, কারণ আমরা জানি যে এখানে একটা ইকুইলিব্রিয়াম সাইন দিয়েছিলাম আমরা, এই দেখো এই জায়গাটা একটা ইকুইলিব্রিয়াম সাইন আছে। ঠিক আছে, কিছু অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ফিরে এসে আবার রিঅ্যাক্ট্যান্টে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ইন দ্যাট কেস মানে এই পুরো জটিল বিষয়টাকে জানতে গেলে এবার আমাদের একটু অ্যাপ্রোচ নিতে হবে, যেটা এক্সিস্টিং অ্যাপ্রোচ, সেগুলোর উপর বেস করে আমরা কে ইকুইলিব্রিয়ামটাকে ডিটারমাইন করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা প্রথমে কি আসছে যে থার্মোডাইনামিক অ্যাপ্রোচ টু ডিটারমাইন দ্য কে ইকুইলিব্রিয়াম। অ্যাপ্রোচ টু ডিটারমাইন দ্য কে ইকুইলিব্রিয়াম। তো এখানে আমাদের সেই বিখ্যাত একটা আইরিং ইকুয়েশন আমরা অলরেডি থার্মোডাইনামিক্সে পড়েছি, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, মানে খেয়াল করলেই বুঝতে পারবে। সেই বিখ্যাত থার্মোডাইনামিক্স আইরিং ইকুয়েশনটা আমরা বলছি, যেখানে কি আসছে যে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কোন একটা স্ট্যান্ডার্ড কেমিক্যাল রিঅ্যাকশনের তার স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জের সঙ্গে কিভাবে যুক্ত, সেই ইকুয়েশনটা ছিল আইরিং ইকুয়েশন। ঠিক আছে, জোনস এবং আইরিং এটা প্রথমে ইন্ট্রোডিউস করেছিল, উইলিয়াম জোনস এন্ড আইরিং। তো সেই আইরিং ইকুয়েশনটা এরকম ছিল যে কে dagger is equal to e to the power minus delta g 0 dagger by RT. K dagger equal to e to the power minus delta g 0 dagger by RT. So what is this delta g 0 dagger? Delta g 0 dagger is nothing but delta h 0 dagger minus t of delta is 0. ঠিক আছে,
এটা হচ্ছে আইরিং ইকুয়েশন ছিল, এটা হচ্ছে আইরিং ইকুয়েশন। আইরিং ইকুয়েশন, রাইট? তাহলে আমরা এখানে স্মল কে ইকুয়াল টু কি লিখতে পারি, মানে রেট কনস্ট্যান্ট, স্মল কে ইকুয়াল টু আমরা কি লিখবো, দ্যাট ইজ দ্য kbt by small h into e to the power minus delta h 0, সব জায়গাতেই ড্যাগার হবে, t delta h 0 ড্যাগার by r। এবার এটাকে আমি ভেঙে লিখতে পারি, kbt by small h e to the power delta s by r into e to the power minus delta h by rt। ঠিক আছে, আমরা এইভাবে এটাকে ভেঙে লিখতে পারি। তো এটাকে আমি ভাঙা লেখার পরে আমরা যেটা পেজ পাচ্ছি, আমরা সেটা কি পাবো, আমরা পাবো ln k equal to ln kbt by small h plus ln t plus ln k equilibrium। এটা কোন ইকুয়েশনটাকে বলতো, এটা হচ্ছে যে সিম্পলি এই ইকুয়েশনটাকে, স্মল কে ইকুয়াল টু kbt by h k dagger। এই ইকুয়েশনটাকে জাস্ট সিম্পলি তুমি যদি লগারিদম নাও এবং t এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা এটা পাবো। তাহলে এবার t এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা কি পাবো, এটাকে আমরা পাবো যে d ln k dt 1 by t। আচ্ছা, এখানে কিন্তু প্রেসারটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি এবং t এর রেসপেক্টে এটা করছি, হ্যাঁ, ইনটু d আচ্ছা এখানে kbt হবে না, সরি সরি, বুঝতে পারছি, মোছার জন্য এটা কথা গেল। চল মোছার জিনিসটা কথা আমি এরকম কেটে দিচ্ছি, মানে সেই এগুলো আসছে না, কেন হচ্ছে না জানি না। ln kb সুতরাং অটোমেটিক্যালি একটা জিরো হচ্ছে, d ln k dagger dt, রাইট? এবার আমরা মনে করো যে আরহিনিয়াস ইকুয়েশন থেকে কি পেয়েছিলাম, d ln k dt ইকুয়াল টু আমরা পেয়েছিলাম আরহিনিয়াস ইকুয়েশন থেকে e dagger by rt স্কয়ার। তোমরা এই ধরনের ইকুয়েশন অলরেডি সলভ, u বাই rt স্কয়ার, e বাই rt স্কয়ার, এগুলো সব তোমরা সলভ করেছো, ঠিক আছে? এগেন ফ্রম আরহিনিয়াস ইকুয়েশন তোমরা এটা পেয়েছো। আর ভ্যান টপ ইকুয়েশন থেকে আমরা কি পেয়েছি, ভ্যান টপ ইকুয়েশন থেকে আমরা পেয়েছি
যে ডি ln k dagger dt is equal to delta u dagger by rt স্কয়ার। এটা ভ্যান টপ ইকুয়েশন দিয়ে পেয়েছি। এটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন, আরহেনিয়াস ইকুয়েশন, এটা ভ্যান হফ ইকুয়েশন দিয়ে পেয়েছি। এবার আমি এইটা এই জিনিসটা আর এই জিনিসটা এখানে এই করলে আমরা কি পাবো? খুব সিম্পল একটা জিনিস পাবো যে ই dagger by rt square equal to 1 by t plus delta u dagger by rt square। আমি একটা জিনিস সবই ঠিক আছে, আমি সেই মোছার জিনিসটা ছিল কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা। এটা অতটা লেখা হয়েছে কি গো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা এটা কি লিখতে পারি? rt প্লাস delta u dagger by rt square, রাইট? তো সুতরাং এবার এইটা কল্পনা করলে কি হবে? rt স্কয়ার মিলে গেল, তাহলে আমাদের কি আসছে? ই ড্যাগার। এটা আমরা অলরেডি পড়েছি, মানে আমরা জানি এবং পড়েওছি। দ্যাট ইজ নাথিং বাট ডেল্টা ইউ ড্যাগার প্লাস, দেরি হচ্ছে কেন, আরটি। সো ডেল্টা ইউ ড্যাগারের জায়গায় আমরা এটা লিখতে পারি যে ডেল্টা এইচ ড্যাগার মাইনাস ডেল্টা এন আরটি delta n dagger rt plus rt. So you will get delta h dagger plus 1 minus delta n dagger rt। তাহলে আমরা h equal to কি পাবো? delta h
0, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনথালপি ইজ ইকুয়াল টু অ্যাক্টিভেশন এনার্জি এই ড্যাগার প্লাস 1 মাইনাস ডেল্টা এন ড্যাগার 8। আচ্ছা, হোয়াট ইজ দিস ডেল্টা এন ড্যাগার? ডেল্টা এন ড্যাগার হচ্ছে চেঞ্জ ইন দ্য নাম্বার অফ মলিকুলস, মোলও বলতে পারি, মলিকুলস নাম্বার অফ molecules going from reactant to activated complex, going reactant to activated complex, right? তাহলে আমরা আবার সেই পুনর্মূষিক ভাব, এই যে ইকুয়েশনটা আমরা এই ডেল্টা এইচ এর মানটাকে বসিয়ে দেব, তাহলে ইকুয়েশনটা কত হচ্ছে দেখা যাবে। তাহলে আমাদের কাছে ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট মানে স্মল কে will be equal to kBt by hc0 e to the power delta s dagger 0 by r e to the power 1 minus delta n dagger and e to the power minus by এই ইকুয়েশনটাও কিন্তু আইরিং ইকুয়েশন বলা হয়, এটাও পুরোপুরি আইরিং করেছে। এই ইকুয়েশনটা কিন্তু আইরিং ইকুয়েশন বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা এই ইকুয়েশনটার সঙ্গে আমরা যদি আরহেনিয়াস ইকুয়েশনের যদি তুলনা করি তাহলে আমরা কি পাবো? আমরা সেখানে জানি রেট মানে স্মল কে ইজ ইকুয়াল টু a ইন্টু e টু দি পাওয়ার, এই অ্যাক্টিভেশন এনার্জি ইও লেখা যেতে পারে বা ই ড্যাগার লিখছি, এটা তো আরহেনিয়াস ইকুয়েশন ছিল, তাই তো? তাহলে এই ইকুয়েশনটার সাথে তুলনা করো তো, তাহলে আমাদের কি পাচ্ছি? আমরা পাচ্ছি k ইকুয়াল টু এই পুরো অংশটা কিন্তু a হচ্ছে, আমি এটাকে লিখছি a0 t ইন্টু e টু দি পাওয়ার 8t, তাই তো? তাহলে a0 t ইকুয়াল টু a, আমরা এটাকে কি বলতাম? প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলতাম। তার কিছুদিন পরে বুঝতে শিখেছি না, এটা প্রি এক্সপোনেনশিয়াল নয়, এটা হচ্ছে মানে এটা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর হিসেবে তুলনা করেছি। তো ফ্রিকোয়েন্সি আমরা জানতে পেরেছি হোয়াট ইজ দিস ফ্রিকোয়েন্সি, কেবিটি বাই এইচটা আছে বলে এটাকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়। আর a0 মানে কি? a0 মানে হচ্ছে kBt বাই kb বাই hc0 e টু দি পাওয়ার ডেল্টা s0 বাই r e টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা n ড্যাগার।
এই পুরোটা হচ্ছে তোমার A0, আর টিটা যেহেতু গুণ আছে তো টিটা আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আরহেনিয়াস যে ইকুয়েশনটা দিয়েছিল, দেখো আরহেনিয়াস ইকুয়েশনে শুধুমাত্র যে মানে এই যে টি মানে এক্সপোনেনশিয়ালের উপরের যে টি তার উপরে যে ডিপেন্ড করতো তা নয়, ইভেন ইফ প্রত্যেকটা রিঅ্যাকশনের কিন্তু প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটাও কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে। খেয়াল করে দেখো আরহেনিয়াস ইকুয়েশনে শুধুমাত্র এই যে -1/t মানে টেম্পারেচার বাড়লে রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়ছে, এবং সেই রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়ার পিছনে কারণ টেম্পারেচার বাড়লে কলিশন ফ্রিকোয়েন্সিটা বাড়ে। এটা আমরা কলিশন এ থেকে পড়েছিলাম, কলিশন থিওরিতে পড়েছিলাম। আর এখানে আমরা কি পেলাম যে টেম্পারেচার যত বাড়ছে তখন কি হচ্ছে, তখন কি হয়, কারণ এই যে টিটা ইট ইজ ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ হেয়ার, মানে এই পোর্শনটা এই যে মানে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর যেটাকে বলি তার টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিকভাবে গুণ করা আছে, প্রপোর্শনালি গুণ করা আছে, সুতরাং এই পোর্শনটা বাড়ছে, তো এইভাবে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, গ্যাস ফেজ রিঅ্যাকশনে জেনারেলি কি হয় যে ডেল্টা এস জিরো যেটা লিখেছি আর কি, ডেল্টা এস জিরো জেনারেলি নেগেটিভ হয়। এবার যদি এটা নেগেটিভ হয়ে যায়, যদি ডেল্টা এস জিরো নেগেটিভ হয়ে যায়, অটোমেটিক্যালি কি হয় যে এইটা তোমার কমতে থাকবে, তার মানে যত টেম্পারেচার বাড়বে রেট অফ দ্য রিঅ্যাকশন অ্যাকচুয়ালি তোমার স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ অ্যাক্টিভেশন যে নেগেটিভ হওয়ার জন্য রেট অফ দ্য রিঅ্যাকশন ডিক্রিজেস। তো আমরা কলিশন থিওরিতে এটাকে স্টেরিক ফ্যাক্টর হিসেবে পেয়েছিলাম যে এটা যেন স্টেরিক হিন্ড্রেন্স সে কাজ করছে, সেই সিমিলারলি এখানেও কিন্তু এটা একটা স্টেরিক ফ্যাক্টরেরই কাজ করছে, টাইসন স্টেট থিওরি। আর এবার তাহলে গ্যাস ফেজের ক্ষেত্রে কি আসছে, ডেল্টা এস জিরোটা হচ্ছে নেগেটিভ হয়। আবার ইউনিমলিকুলার রিঅ্যাকশন মানে ধরো ক্যালসিয়াম কার্বনেট, তুমি সেটাকে কি করছো যে হিট করছো, কি হলো হিট করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা হচ্ছে ইউনিমলিকুলার, মানে একটাই মলিকুল যেখানে রিঅ্যাকশন করছে। জেনারেলি ইউনিমলিকুলার রিঅ্যাকশন খুব ফাস্টার হয় কম্পেয়ার টু অন্যান্য রিঅ্যাকশন। মানে যদি হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশনটা দেখো, H2O2 তুমি জাস্ট বোতলের ছিপিটা খুলে রাখবে, কিছুক্ষণ খুলে রাখলে দেখবে তোমার সব H2O2 জল হয়ে গেছে কিছুক্ষণ পরে। ইউনিমলিকুলার রিঅ্যাকশন খুব ফাস্ট হয়, তার কারণ কি, ইউনিমলিকুলার রিঅ্যাকশনের জন্য ডেল্টা এস জিরোটা পজিটিভ হয়, তার ফলে কি আসছে যে ফ্রিকোয়েন্সি অফ রিঅ্যাকশন খুব হাই হয়ে যায়। তাহলে লিখো যে ফর ইউনিমলিকুলার রিঅ্যাকশন the delta S0 dagger is positive, so automatically e to the power delta S0 by R is greater than 1, so the reaction become very faster. একবার বলবেন? For unimolecular reaction, standard entropy of activation is positive most time, bracket লিখো maximum time. For unimolecular reaction, standard entropy of activation can be positive for maximum time. Therefore, কি হবে, e to the power delta S dagger by R is also greater than 1. When delta S0 dagger by R is greater than 1, then what does it mean? It implies that the reaction is very much faster. The unimolecular reaction rate is very much faster than expected. আচ্ছা, কলিশন থিওরির সঙ্গে একটা পার্থক্য বলি। কলিশন থিওরিতে যদি বাইমলিকুলার যে গ্যাস ফেজ রিঅ্যাকশন, সেখানে কিন্তু প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর মানে এই পুরো ফ্যাক্টরটা ইট ইজ প্রপোর্শনাল টু কি ছিল, √/t ছিল। আমি কলিশন থিওরিটা একটু বলবো একটু পরে বা অন্যদিন বলবো, সেখানে √/t ছিল, কিন্তু এখানে কিন্তু প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা t এর উপর ডিপেন্ড করে, নট √/t। মানে টাইসন স্টেট থিওরিতে
ইটস টি নট রুট ওভার টি। যাক, আমরা থার্মোডাইনামিক অ্যাপ্রোচে কিভাবে মানে আমরা ডাইসেন স্টেট থিওরিটা পাবো তা আমরা কিন্তু এতক্ষণে পড়ে ফেললাম। ঠিক আছে, আচ্ছা আমি একটু জাস্ট স্ক্রিনটা অফ করছি।